শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আজকে দশম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে চারটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমটি হলো বিভিন্ন প্রকার সম্পদের অপচয়ের ফলে। অপচয়টা কি? যে একটা সম্পত্তি যখন ব্যবসার কাজে ব্যবহার করা হয় তার নিশ্চিত একটা আয়ুষ্কাল বা মেয়াদকাল থাকে, যেটার পরে ওই সম্পত্তিকে আর ব্যবহার করা যায় না, নতুন করে আবার সম্পত্তি কিনতে হয়, মানে ওই সম্পত্তিটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এখন এই অপচয়ের যদি অপচয় হয়, বিভিন্ন প্রকার সম্পত্তির অপচয়ের ফলে এক সম্পদের মূল্য হ্রাস পায়। সত্যি কথা এটা, কারণ অপচয়ের ফলে কিন্তু সম্পত্তির মূল্য কিন্তু হ্রাস পায়। এক নম্বর সঠিক উত্তর, এক নম্বর অপশন। দুই নম্বর অপশন, সম্পদের কার্যক্ষমতা কমে যায়। এটা ঠিক আছে। মানুষ যেরকম বয়স বেড়ে যায়, বয়সের সাথে সাথে তার বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায়, তার কার্যক্ষমতা কমে যায়। সম্পত্তিও ওরকম, যদিও ওইভাবে সরাসরি আমরা দেখতে পারি না, তার হয়তো হায়াত নেই, কিন্তু সম্পত্তির যে নতুন থাকতে যে ব্যবহার করতে পারতাম, দিন দিন এটা বয়স বাড়ার ফলে ওই সম্পত্তির ব্যবহারের যে কার্যক্ষমতা সেটা কমে যায়। অপশন দুই এটাও সঠিক। অপশন তিন, ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পায়। অপচয় কিন্তু ব্যবসার জন্য কিন্তু এটা ব্যয়। অপচয় ধরার ফলে ওই প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়টা বৃদ্ধি পায়। সুতরাং এক দুই তিন তিনটাই সঠিক। এক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? উত্তর ঘ, এক দুই ও তিন। অনুপার্জিত আয় দ্বারা বোঝানো হয়েছে। অনুপার্জিত আয়টা কি? যেমন আমাদের কিছু সেক্টর থাকে যেখান থেকে সেবা নিতে গেলে আমাদেরকে অগ্রিম টিকিট প্রদান করতে হয়, অগ্রিম টাকা প্রদান করতে হয়, দুঃখিত, টিকিটটা অগ্রিম টাকা প্রদান করতে হয়। তো যেমন আমরা দূরপাল্লার পরিবহনে ঢাকা থেকে চট্টগ্রাম যাব, সিলেট যাব, আমি কি দূরপাল্লা যখন পরিবহনে আমি উঠতে যাব, তখন কিন্তু আমাকে ভাড়া প্রদান করে কিন্তু উঠতে হবে। আমি উঠে কিন্তু ভাড়া প্রদান করব না, বিশেষ করে যে নামে দাবি যে পরিবহন কোম্পানিগুলো আছে। তো এটা সেবা দেওয়ার পূর্বে তারা কিন্তু আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছে। অনুপার্জিত আয়টা হলো এখনো আমি তাকে কাঙ্ক্ষিত সেবাটি প্রদান করতে পারি নাই বা প্রদান করা হয় নাই, তার পূর্বেই তার কাছ থেকে যদি টাকাটা নিয়ে থাকি, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। অগ্রিম ভাড়া প্রাপ্তি, আমরা দোকান বা বাসা ভাড়া নিতে যদি যাই, তাহলে ওই মালিককে অ্যাডভান্সড বা অগ্রিম টাকা দিতে হবে। এই অগ্রিম ভাড়া প্রাপ্তি এটা কিন্তু একটি অনুপার্জিত আয় ওই মালিকের জন্য। দুই নম্বর অপশন, শিক্ষানবিশ ইসলামী। শিক্ষানবিশ ইসলামী অনুপার্জিত আয় না। এর কারণ হলো শিক্ষানবিশ হলো যারা কাজ শিখে নতুন, এই শিক্ষানবিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে বা লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠান তার কাছ থেকে অর্থ উপার্জন করে থাকে। এটা কখনোই অনুপার্জিত আয়ের মধ্যে পড়বে না। অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, আমরা যদি আইনজীবীর কাছে যাই কোনো বিষয় নিয়ে, কোনো সমস্যা নিয়ে তাদের কাছে সঠিক পরামর্শের জন্য যদি চাই, তাহলে এই আইনজীবী কিন্তু আমাদের কাছ থেকে অগ্রিম টাকাটা নিয়ে থাকেন। ওই মামলা মোকদ্দমা আদালতে বা নিষ্পত্তির পূর্বে তাকে ফিটা কিন্তু আমাকে অ্যাডভান্স বা অগ্রিম দিতে হবে। এটা ওই আইনজীবী বা অন্য কোনো কাজে অন্য কারোর কাছে যদি যাই, তাকে কিন্তু আমাকে ফিটা দিতে হবে এই কাঙ্ক্ষিত সেবাটি নেয়ার পূর্বে। এটা তার জন্য একটা অগ্রিম আয়। সুতরাং এক আর দুই এই তিনটাই হলো অনুপার্জিত আয়, যার ফলে উত্তর হবে খ, এক এবং তিন। পরবর্তী বহু নির্বাচনী আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে। এখন আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কোন কোন লেনদেনগুলো আসে আগে সেটা জানতে হবে। যেমন সম্পত্তির পাশে স্থায়ী সম্পদ আসে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসে, চলতি বা স্বল্পমেয়াদী সম্পদ আসে, অলিক সম্পদ আসে। আর মালিকানা সত্ত্ব দায়ের পাশে আসে মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়, এটা কিন্তু আসে। সুতরাং মূলধন জাতীয় প্রাপ্তি, এই যে দীর্ঘমেয়াদী দায়, এটার অপর নাম কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ, ব্যাংক ঋণ, ঋণপত্র যেটাকে আমরা বলে থাকি, এটাকে কিন্তু আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে ধরে থাকি। সুতরাং অপশন এক সঠিক। মুনাফা জাতীয় ব্যয় না, মুনাফা জাতীয় ব্যয় কখনো আর্থিক অবস্থার বিবরণীতে কখনো আসে না। যেমন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো আসে, পরিচালন ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো আসে, তারপরে অন্যান্য ব্যয়গুলো আসে, এটাকে সমন্বিতভাবে এটাকে বলা হয় মুনাফাজাত ব্যয়। তাহলে অপশন দুই এটা কখনোই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আসবে না। অপশন তিন, বিলম্বিত মুনাফাজাত ব্যয়। এই অলিক সম্পদের অপর নাম কিন্তু বিলম্বিত মুনাফাজাত ব্যয়। সুতরাং সঠিক উত্তর হবে এক আর তিন, অপশন খ, এক এবং তিন, এইটাই কিন্তু সঠিক উত্তর। এবার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় মাসের শেষে।
এটা সম্পূর্ণ ভুল। আর্থিক অবস্থার যে বিবরণী এটা মেয়াদকাল থাকে 1 বছর, অর্থাৎ 12 মাস বা 1 বছর মেয়াদকাল শেষে কিন্তু এটার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। বিধায় মাসের শেষে এটা কখনোই সম্ভব না। অপশন 1 ভুল। অপশন 2 বছরের শেষে, এটা ভুল। 12 মাস বা 1 বছর ধরে করা হয় এটা সত্যি কথা, কিন্তু তার মানে এটা না যে বছরের শেষে করতে হবে। আমরা হয়তো বেশিরভাগ অঙ্কে দেখতে পারি যে 31শে ডিসেম্বর মেয়াদকাল ধরে তারা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে থাকে, কিন্তু তার মানে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠান কিন্তু এই কাজটা কিন্তু করে না। যেমন সরকার কিন্তু বাজেট ঘোষণা করে কিন্তু জুন মাসের শেষে, মানে জুলাই মাসে কিন্তু বাজেট কিন্তু ঘোষণা করে। সরকার কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু বাজেটটা কিন্তু ঘোষণা করে না। এরকম অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু জুন মাসকে ক্লোজিং মাস ধরে তাদের আর্থিক অবস্থার বিবরণ তৈরি করে, অনেকে জুলাইকে ধরে, অনেকে সেপ্টেম্বর, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান হয়তো ডিসেম্বরকে ধরে থাকে। তার মানে এটা কিন্তু সঠিক না। সুতরাং অপশন 2 ভুল, বছরের শেষে। অপশন 3 একটি নির্দিষ্ট সময় শেষে। এই যে এই নির্দিষ্ট সময়টা হতে পারে ডিসেম্বর মাস, হতে পারে জুলাই মাস, হতে পারে জুন মাস, যে কোনো মাসের শেষে তিনি তার আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারেন। তবে তিনি যে মাসটাকে শেষে ধরে এই অঙ্কটি করে থাকেন প্রতি বছর, তাকে কিন্তু এই নিয়মটা তাকে মানতে হবে। যার ফলে অপশন 3 সঠিক উত্তর। সুতরাং গ 3। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বহু নির্বাচনীগুলো বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামীতেও তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।